সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারওয়ার নির্জন হত্যার অন্যতম আসামি মোহাম্মদ সাদেককে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এ নিয়ে মোট 7 জনকে গ্রেপ্তার করা হয়। এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় র্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেছে সাদেক। বৃহস্পতিবার রাত 2:15টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়ার ফাঁসিয়াখলিতে অভিযান চালানো হয়। এ সময় একটি বাড়ি থেকে আটক করা হয় সাদেককে। গত সোমবার রাত 3টার দিকে চকরিয়ার ডুলাহাজারায় অভিযানের সময় ডাকাতের ছুরিকাঘাতে নিহত হন সেনা কর্মকর্তা নির্জন। মঙ্গলবার যৌথ বাহিনীর অভিযানে আটক হন 6 জন। সপ্তাহের ব্যবধানে দেশের বিভিন্ন বাজারে বেড়েছে মুরগি, ডিম, সবজি, মরিচ, মাছসহ বিভিন্ন পণ্যের দাম। সরকার মুরগি ও ডিমের দাম নির্ধারণ করে দিলেও সরবরাহ সংকটের অজুহাত দেখিয়ে বেশি দামে বিক্রি করছেন বিক্রেতারা। সকাল থেকে চট্টগ্রাম নগরী বিভিন্ন কাঁচা বাজার ঘুরে দেখা যায় কেজিতে 20 থেকে 30 টাকা পর্যন্ত বেড়েছে ব্রয়লার ও সোনালী মুরগির দাম। এই সপ্তাহে 280 টাকার সোনালী মুরগির কেজি 310 টাকা, 180 টাকার ব্রয়লার মুরগি 200 টাকায় বিক্রি হয়েছে। ডিমের ডজন 160 টাকায় বিক্রি হয়েছে। রাজশাহীর বাজারে বেড়েছে কাঁচামরিচ ও পেঁয়াজের দাম। এই সপ্তাহে কেজিতে 80 টাকা বেড়ে কাঁচামরিচ 200 এবং পেঁয়াজ কেজিতে 10 টাকা বেড়ে 110 টাকা কেজি হয়েছে। এছাড়া পটল 40, বেগুন 50, করলা 80 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া ইলিশ সহ বিভিন্ন মাছের দামও চড়া। যে পরিমাণ প্রয়োজন তার থেকে আমদানি কম, এর জন্য তো দাম বৃদ্ধি, আবার আমদানি হলে দাম নিয়ন্ত্রণে চলে আসে। এখন শসা যেমন 80 টাকা কিনতে আছি এবং আর অন্যান্য বাজারও মোটামুটি দাম এখন আছে, কারণ আগের দিনে একটু বাড়ছে। দোকানদারি করি, সারাদিন 2,000-2,500 টাকা বেচে সংসার চালামু, না তরকারি কিনবো, না মাছ কিনবো, না কি কিনবো। 2 সপ্তাহ পর এখনও বাজারে কার্যকর হয়নি সরকার নির্ধারিত ডিম ও মুরগির দাম, বরং ডিম ডজনে বাড়তি গুনতে হচ্ছে 18 টাকা পর্যন্ত। এছাড়া বৃষ্টির অজুহাতে বেড়েছে কাঁচামরিচের দাম। এছাড়া ইলিশের সরবরাহ ভালো হলেও বিক্রি হচ্ছে চড়া দামে। রাজধানী বাজারে ছুটির দিনে ক্রেতা সমাগম যেমন বেশি, তেমনি বিক্রেতাদের বাড়তি মুনাফা করার প্রবণতাও বেশি, যদিও পণ্যের সরবরাহে কোনো সংকট নেই। গেল 15 সেপ্টেম্বর ফার্মের মুরগির ডিমের ডজন 142 টাকা ও ব্রয়লার মুরগির দাম 180 টাকা নির্ধারণ করে দেয় সরকার। তবে তা এখনও রয়েছে কাগজে কলমে। বাজারে প্রতি ডজন ফার্মের মুরগির ডিম মিলছে 160 টাকায়, ব্রয়লার মুরগির কেজি 180 থেকে 190 টাকা, সোনালী মুরগি বিক্রি হচ্ছে 260 থেকে 270 টাকায়। বিক্রেতাদের দাবি আড়ত থেকে বেশি দামে কিনতে হচ্ছে বলে কমে বিক্রি সম্ভব নয়। 156 টাকা কিনা পড়তেছে বা খরচা লই 160 টাকা আমাদের কিনা পড়তেছে, বাজারটা নিতেও তো একটা খরচা আছে। এক্ষেত্রে দেখা গেছে আমরা 160 টাকার বেশি আমরা বিক্রি করতে পারতেছি না, কিন্তু অথচ বাজারের সাথে আর সরকারদের দাম নির্ধারণের সাথে কোনো মিল নেই। আড়ত থেকে ওই দামে পাইতেছি না, ওই দামে পাইলে তো আমরা অবশ্যই বিক্রি করার কথা, কিন্তু ওই দামে পাইতে তার থেকে আর বাড়তি দামে এখন মাল কিনতে হয়। ইলিশের সরবরাহে ক্রেতাদের আগ্রহ বাড়লেও এখনও চড়া দাম। প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে অন্তত 1700 টাকায়। নাগালে না থাকায় অনেককে ফিরতে হচ্ছে খালি হাতে। কিন্তু যারা ভালোভাবে টাকা ইনকাম করতেছে, দেশে চলতেছে ভালোভাবে, ওরাই খাইতে পারবে, কিন্তু মধ্যবিত্ত পরিবার বা নিম্ন পরিবার ওরা কিনার সামর্থ্যের মধ্যে নাই। এদিকে দুদিনের বৃষ্টিতে সরবরাহের ঘাটতির অজুহাতে বেড়েছে কাঁচামরিচের দাম। প্রতি কেজি বিক্রি হচ্ছে 200 টাকার ওপরে। করলা, শসা, বেগুনের কেজি 60 টাকার বেশি। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের বিভিন্ন জেলায় আলোচনা ও শোভাযাত্রা সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব পর্যটন দিবস উদযাপন করা হয়েছে। পর্যটন শান্তির সোপান এই প্রতিপাদ্যে জেলা প্রশাসনের উদ্যোগে দিবসটির নানা কর্মসূচি পালন করা হয়। দিবসটি উপলক্ষে কুয়াকাটা পৌরসভা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক হয়ে সৈকত এলাকায় গিয়ে শেষ হয়। পরে সৈকত এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে প্রশাসন। খাগড়াছড়িতে আলোচনা সভা ও শোভাযাত্রা হয়েছে। সভায় বক্তারা পার্বত্য এলাকায় পর্যটনের বিভিন্ন সম্ভাবনার কথা তুলে ধরেন। হবিগঞ্জে দিবসটি উপলক্ষে আলোচনা সভা শেষে ফলজ ও ওষুধি গাছের চারা বিতরণ করে প্রশাসন। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে মানিকগঞ্জ, সুনামগঞ্জ, রাঙ্গামাটি সহ বিভিন্ন জেলা নানা কর্মসূচি পালন করেছে। পর্যটন খাতের উন্নয়নে মহাপরিকল্পনা ঝুলে আছে 5 বছর, আর প্রায় 10 বছরে কোনো বৈঠকই হয়নি জাতীয় পর্যটন কাউন্সিলের। ফলে অপার সম্ভাবনাময় এ শিল্পে দৃশ্যত কোনো অগ্রগতি নেই। এই অবস্থায় পর্যটন শিল্পকে সমৃদ্ধ করতে বিশেষ পদক্ষেপ নেওয়ার তাগিদ সংশ্লিষ্টদের। পর্যটন অর্থনীতিতে দক্ষিণ এশিয়ার দেশগুলো ভালো অবস্থানে থাকলেও সম্ভাবনাময় এই খাতকে পুরোপুরি কাজে লাগাতে পারছে না বাংলাদেশ।
পর্যটনে সারা বিশ্বে বাংলাদেশের অবস্থান এখনও 109তম। সরকারি নানা আশ্বাসেও মিলছে না তেমন সুফল। দেশের পর্যটন খাতে সর্বোচ্চ নীতি নির্ধারণী প্ল্যাটফর্ম জাতীয় পর্যটন কাউন্সিল এনটিসি, কিন্তু সবশেষ 2015 সালের পর এনটিসির আর কোনো বৈঠকই হয়নি। ফলে 2019 সালে পর্যটন মহাপরিকল্পনা প্রণয়ন শুরু হলেও এখনও তা হয়নি অনুমোদন। এ মহাপরিকল্পনায় 2041 সাল নাগাদ বিদেশি পর্যটকদের উল্লেখযোগ্য মাত্রায় বৃদ্ধি ও দেশীয় কর্মসংস্থান তৈরির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। পর্যটন খাত সংশ্লিষ্টদের মতে মহাপরিকল্পনা বাস্তবায়নে যত দেরি হবে এ শিল্পে অব্যবস্থাপনাও তত বাড়বে। টেকসই উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগেও বিকাশ ঘটাতে হবে। বাংলাদেশকে যদি আপনি পজিশনিং মার্কেটিং করতে চান, বাংলাদেশকে যদি আপনি ব্র্যান্ডিংটাকে সুউচ্চ পর্যায়ে পৌঁছে নিতে চান, তাহলে সরকারকে ইনিশিয়েটিভ নিতে হবে এবং সরকারকে উচিত হবে পর্যটন সংশ্লিষ্ট সকলকে প্রায়োরিটি বেসিসে সুযোগ সুবিধা বৃদ্ধি করে দেওয়া। দেরি হলো মহাপরিকল্পনা এনটিসিতে অনুমোদন হলে সুফল মিলবে বলে আশা ট্যুরিজম বোর্ড প্রধানের। মাস্টার প্ল্যানটা অনুমোদিত হবে জাতীয় পর্যটন পরিষদে। এই পর্যটন পরিষদ পুনর্গঠনের জন্য আমরা প্রস্তাব দিয়েছি এবং দ্রুত এটার মিটিং আহ্বানের জন্য। তো ক্যাবিনেট ডিভিশন এটা পুনর্গঠনের জন্য কাজ করছে। আমরা আশা করি খুব দ্রুতই মিটিং হবে এবং আমরা এটা উপস্থাপন করব। বাংলাদেশ ভ্রমণে কানাডা, যুক্তরাষ্ট্রসহ যেসব দেশ সতর্কতা দিয়েছে তা প্রত্যাহার করতে কাজ চলছে বলেও জানিয়েছে ট্যুরিজম বোর্ড। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যোগাযোগ ব্যবস্থা সুগম না হওয়ায় খাগড়াছড়িতে ঝর্ণা কেন্দ্রিক পর্যটন শিল্পের বিকাশ ঘটছে না। পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, অবকাঠামো গড়ে তোলা হলে পর্যটক বাড়বে, হবে কর্মসংস্থান। পর্যটন খাতের বিকাশে এখনই উদ্যোগ নেয়ার দাবি তাদের। বর্ষায় সেজেছে সিজক, তৈজুছড়া, শিলাছড়ি, তোয়ারি মাইরাং, রিছাং সহ খাগড়াছড়ির 14-15টি ঝর্ণা। এসব ঝর্ণার গড় উচ্চতা 80 থেকে 150 ফুট। তবে যোগাযোগ ব্যবস্থা খারাপ হওয়ায় সবুজ পাহাড়ে ঘেরা এসব ঝর্ণায় পর্যটকদের আনাগোনা কম। পর্যটকরা বঞ্চিত হচ্ছেন ঝর্ণার সৌন্দর্য দেখা থেকে। বর্ষার মৌসুমে আসার কারণে আমরা মানে প্রকৃত সৌন্দর্য যেটা আমার মনে হচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি। রিসুং ঝর্ণা ছাড়াও খাগড়াছড়িতে আরো অনেক 8-10টা ঝর্ণা আছে, যেগুলোর ম্যাক্সিমাম গুলোতে যাওয়া আসার কোনো সেরকম মানে ভালো রাস্তা নাই। আসলে এখানে না আসলে পর্যটকরা বুঝতে পারবে না যে এত সুন্দর একটা জায়গা এখানে আসলে খাগড়াছড়িতে বিদ্যমান। পর্যটন নির্ভর অর্থনীতি বিকাশে জেলার ঝর্ণা কেন্দ্রিক ট্যুরিস্ট স্পটগুলোতে যাতায়াতের জন্য রাস্তাসহ অবকাঠামো নির্মাণের দাবি ব্যবসায়ীদের। যদি আমার অবকাঠামো এবং সড়ক নির্মাণ করতে দেওয়া হয় তাহলে আমাদের পর্যটন শিল্প উন্নয়নের জন্য সহায়তা হবে এবং পর্যটন শিল্প যদি উন্নয়ন হয় তাহলে আমাদের খাগড়াছড়ির মানুষের আর্থসামাজিক উন্নয়নের জন্য আমাদের সহায়তা করবে। এরই মাঝে জেলার ঝর্ণার তালিকা করেছে প্রশাসন। পর্যটনের বিকাশে এর গুরুত্ব তুলে ধরে বেসরকারি পর্যটন মন্ত্রণালয়ে চিঠিও দিয়েছে। আলুটিলা যে ঝর্ণা রয়েছে, রিসাং ঝর্ণা, দিঘিনালা, তৈদুছড়া যে ঝর্ণা রয়েছে সেগুলো যাতায়াতের জন্য কিভাবে রাস্তাগুলো উন্নয়ন করা যায় সে ব্যাপারে আমরা চিন্তা ভাবনা করছি। অচিরে এখানকার রাস্তাঘাট উন্নয়ন করা হবে যাতে করে বেশি সংখ্যক পর্যটক এখানে আসতে পারে। ঝর্ণা কেন্দ্রিক অবকাঠামো গড়ে উঠলে জেলায় পর্যটক আরও বাড়বে বলে মনে করেন ব্যবসায়ীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আপনারা দেখছেন সমগ্র বাংলাদেশ। সম্পূর্ণ অটোমেটেড মেশিনে তৈরি সাপোর্ট ফাইবার গ্লাস শিট, ব্যবসা এবার হবেই হিট। পর্যটনের সমস্যা, সংকট, সম্ভাবনা নিয়ে আরো জানাতে এবার খাগড়াছড়ি থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী সমীর মল্লিক। সমীর, খাগড়াছড়িতে পর্যটন শিল্পের বিকাশের ক্ষেত্রে কি কি ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে? দেখুন, এই সময় এসে পর্যটনের যেটা সবচেয়ে বেশি চ্যালেঞ্জ হয়েছে এটা হচ্ছে রাজনৈতিক অস্থিরতা, সহিংসতা, একই সাথে এখানকার যে প্রাকৃতিক দুর্যোগ, এই সমস্ত কারণে কিন্তু খাগড়াছড়ির যে পর্যটন শিল্প সেটা কিন্তু বারবার বাধাগ্রস্ত হচ্ছে। আপনি জানেন আজকে কিন্তু শুক্রবার, সপ্তাহের ছুটির দিন, একই সাথে পর্যটন দিবস, কিন্তু খাগড়াছড়িতে কোনো পর্যটকে আজকে আমরা দেখিনি। এটার মূল কারণ হচ্ছে গত 3 দিন ধরে খাগড়াছড়ি এবং সাজেকে, বিশেষ করে সাজেকে পর্যটকদের ভ্রমণের ক্ষেত্রে নিরুৎসাহিত করেছে রাঙামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে। আপনি
আপনি জানেন গত সপ্তাহে যে সহিংসতা তারই কেন্দ্র করে কিন্তু এই ধরনের দেওয়া হয়েছে এবং আমরা দেখেছি গত বর্ষাতে কিন্তু বেশ কয়েকবার প্রাকৃতিক দুর্যোগের কারণে অন্তত 3 থেকে 4 বার সাজেকে পর্যটকরা কিন্তু আটকে ছিল। এই সমস্ত জায়গায় বিষয়গুলো কিন্তু পর্যটক ক্ষেত্রে একটা নেতিবাচক প্রভাব তৈরি করে। মানুষ যখন একবার ভ্রমণ এসে যখন সে দেখে তার নিরাপত্তার এখানে সংকট রয়েছে, সে কিন্তু এখান থেকে মুখ ফিরিয়ে নেয়। পাহাড়ের পর্যটনের ক্ষেত্রে এটি একটি বড় সংকট হচ্ছে। এখানে আসলে যে সহিংসতাগুলো হচ্ছে সেগুলোর কারণে যে আসলে উদ্ভূত পরিস্থিতি হয়, সেখানে কিন্তু পর্যটকরা অনেক সময় নিরাপদ অনুভব করে না, যে কারণে এখানে পর্যটন শিল্প একটু ব্যাহত হয়। আপনি জানেন খাগড়াছড়িতে কিন্তু সেরকম শিল্প কারখানা নেই। এখানকার অর্থনীতি অনেক বেশি কৃষি এবং বনজ সম্পদ নির্ভর, কিন্তু পর্যটনটা গত কয়েক বছর ধরে এটা কিন্তু বেশ সম্ভাবনা হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে সাজেক পর্যটন কেন্দ্র তৈরি হওয়ার পরে খাগড়াছড়ি এবং সাজেকে পর্যটকদের প্রচুর পরিমাণ আগমন হয়েছে। কারণ নতুন করে কিন্তু অনেক হোটেল, মোটেল, রিসোর্ট গড়ে উঠেছে, যে কারণে কিন্তু এখানে পর্যটন কেন্দ্রের যে অর্থনীতি সেটা অনেক বেশি সমৃদ্ধ হয়েছে। এখানকার যে পরিবহন যে ব্যবসা সেটা অনেক বেশি সম্প্রসারিত হয়েছে। নতুন অনেক মানুষের কিন্তু কর্মসংস্থান হয়েছে। আপনি জানেন সাজেকে এখন প্রায় 120টার মতো রিসোর্ট রয়েছে, খাগড়াছড়িতে 40টার মতো হোটেল, মোটেল রয়েছে, কিন্তু এগুলো একটা সময় ছিল না। পর্যটনকে কেন্দ্র করে কিন্তু এখানকার মানুষের অর্থনীতি হয়েছে, যান চলাচল বেড়েছে, প্রচুর পরিমাণ মানুষের এখানে কর্মসংস্থান হয়েছে। কিন্তু সাম্প্রতিক কালগুলোতে আমরা দেখছি বিভিন্ন সময় জাতীয় রাজনীতি কিংবা এখানকার আঞ্চলিক রাজনীতি বা একই সাথে এখানে প্রাকৃতিক দুর্যোগের কারণে এখানকার যে স্থানীয় পর্যটন সেটা কিন্তু বিভিন্নভাবে ব্যাহত হয়েছে, যে কারণে অনেক সময় পর্যটকরা আসলে দেখা যাচ্ছে আসলে খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবন থেকে কিন্তু মুখ ফিরিয়ে নিচ্ছে, যে কারণে এখানকার স্থানীয় যে পর্যটন অর্থনীতি সেটা ব্যাহত হচ্ছে। আবার একই সাথে এখানে যে সমস্ত পর্যটন কেন্দ্রগুলো রয়েছে সেগুলো মূলত শহর কেন্দ্রিক, অর্থাৎ পর্যটকদের 2-3 দিন ব্যয় করার মতো যে আসলে সেরকম পর্যটন স্পটও নেই। সেক্ষেত্রে এখানে যারা পর্যটন ব্যবসায়ী রয়েছে তারা দাবি করেছে স্থানীয় বিশেষ করে দুর্গম পাহাড়গুলোতে বা প্রত্যন্ত পাহাড়ে যে সমস্ত পর্যটন কেন্দ্রগুলো রয়েছে, বিশেষ করে ফাউন্টেন ট্যুরিজম অর্থাৎ ঝর্ণাভিত্তিক যে পর্যটন একটা সম্ভাবনা রয়েছে, ঝর্ণাগুলোতে যাতায়াতের জন্য, সেখানে সড়ক যোগাযোগ তৈরি করার জন্য যে ধরনের উদ্যোগ নেওয়া দরকার সেটা কিন্তু হচ্ছে না। আপনি দেখেন বলছিলেন তো এক্ষেত্রে আসলে বিভিন্ন ধরনের সমস্যার কথা বলছিলেন, তো এক্ষেত্রে জেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে কিনা? দেখুন, আমরা গত 2 বছর ধরে দেখেছি খাগড়াছড়ি জেলা প্রশাসনের পক্ষ থেকে এখানকার প্রধান যে পর্যটন কেন্দ্র আলুটিলা, তারা সেটার বিকাশে যথেষ্ট কাজ করেছে এবং আলুটিলাটি আসলে খাগড়াছড়ি এখন প্রধান পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে এবং সেখান থেকে প্রচুর পরিমাণ সরকারি রাজস্ব কিন্তু আদায় হচ্ছে। একই সাথে খাগড়াছড়ি জেলা প্রশাসনের পক্ষ থেকে মানিকচরে ডিসি পার্ক, সেখানে বেশ কিছু অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস সহ মানিকচরে ডিসি পার্ক তারা কিন্তু গড়ে তুলেছে। কিছুটা হয়তো উন্নয়ন হয়েছে, কিন্তু এখানে অন্তত 15টি ঝর্ণা রয়েছে, যে সমস্ত ঝর্ণাগুলো দেখে আসলে এবং পাহাড়ের যে দুর্গম এলাকায় যে সমস্ত পাহাড়ের সৌন্দর্য রয়েছে সেটা থেকে কিন্তু পর্যটকরা অনেক সময় বঞ্চিত হচ্ছে। সেক্ষেত্রে এখানকার স্থানীয়রা যে পরামর্শটি দিয়েছে, কমিউনিটি বেসড ট্যুরিজম যদি করা যায়, অর্থাৎ পাহাড়ি এলাকাগুলোতে যদি কমিউনিটি ভিত্তিক পর্যটন চালু করা যায়, তাহলে সেক্ষেত্রে এখানকার প্রত্যন্ত গ্রামের যে সমস্ত মানুষ তারা কিন্তু পর্যটনের যে সুফল সেটা পাবে। একই সাথে এখানে পর্যটন কেন্দ্র বাড়লে এখানে কিন্তু স্বাভাবিকভাবেই মানুষের যাতায়াতও বাড়বে এবং পর্যটকদের যাতায়াত বাড়বে। সেক্ষেত্রে এখানকার যে পর্যটন কেন্দ্রের যে অর্থনীতি বা এখানকার রেভিনিউ আদায়, সেক্ষেত্রে কিন্তু সরকার অনেক বেশি উপকৃত হবে। একই সাথে এই পর্যটনকে কেন্দ্র করে বিভিন্ন স্তরের মানুষ কিন্তু এটার সাথে যুক্ত হবে এবং সেক্ষেত্রে এখানকার মানুষও কিন্তু যারা স্থানীয় জনগোষ্ঠী রয়েছে তারাও কিন্তু উপকৃত হবে। খাগড়াছড়ি থেকে জানাচ্ছিলেন সহকর্মী সমীর মল্লিক। কমিউনিটি ট্যুরিজমের মাধ্যমে এদেশের দর্শনীয় স্থানগুলো পর্যটকদের সামনে তুলে ধরার পাশাপাশি রয়েছে তরুণদের কর্মসংস্থান তৈরির সুযোগ। রাজশাহীতে এর সম্ভাব্যতা যাচাইয়ে মাঠ পর্যায়ে শুরু হয়েছে কাজ। আগ্রহী তরুণদের প্রশিক্ষণ ও প্রণোদনা দেবে সরকার। নির্দিষ্ট এলাকার জনগোষ্ঠীর জীবনধারা, খাদ্যাভ্যাস ও সংস্কৃতি পর্যটকদের সামনে তুলে ধরতে কাজ করবে তারা। রাজশাহীর নওদাপাড়ার সাঁওতাল পল্লী নিজেদের বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতি পর্যটকদের কাছে তুলে ধরছেন বাসিন্দারা। এ অঞ্চলে শিল্প কারখানা কম থাকায় কমিউনিটি ট্যুরিজমের মাধ্যমে পর্যটন খাতে কর্মসংস্থানের রয়েছে সুযোগ। রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জে বর্ষায় নৌকা ভ্রমণ কিংবা আমের মৌসুমে বাগান কেন্দ্রিক ট্যুরিজম হতে পারে নতুন সম্ভাবনা। বাগানগুলোতে আমরা ট্যুরিস্টদেরকে নিয়ে যাব, তারা নিজ হাতে আম গাছ থেকে পেড়ে খাবে, এটার মধ্যে একটা আনন্দ ফিল করবে। আর এই বিষয়গুলো ন্যাচারালি মানুষ এই বিষয়গুলো এখন পছন্দ করে। এরই মধ্যে সম্ভাবনা যাচাইয়ের কাজ শুরু করেছে ট্যুরিজম বোর্ড। প্রকৃতি বান্ধব পর্যটন, প্রান্তিক জনগোষ্ঠীর সংস্কৃতি তুলে ধরার পাশাপাশি দীর্ঘমেয়াদে স্থানীয়দের স্বাবলম্বী করে তোলাই এর লক্ষ্য। সেবা প্রদান করতে পারে টুরিস্টদের জন্য খাবার, তাদের আবাসন ব্যবস্থা,
এবং ট্যুরিস্টদেরকে আশেপাশে এলাকাগুলো দেখানো, এই কাজগুলো যারা যাতে করতে পারে সেই ধরনের প্রশিক্ষণ আমরা দেব। দেশের মানুষের জন্য হোক, ইন্টারন্যাশনালি হোক, প্রত্যেকের যেন পর্যটককে আকৃষ্ট করার জন্য যতটুকু ফ্যাসিলিটিস দেওয়া দরকার, সেটা আগে যে পরিমাণ ছিল তার চেয়ে আমি এতটুকু বলতে পারি যে আগের চেয়ে নজরদারিটা বেড়েছে। ট্যুরিজম বোর্ডের তথ্য অনুযায়ী রাজশাহী বিভাগে পর্যটনের জনপ্রিয় সাইট বা অঞ্চল ১৫২টি। দেশ বিদেশের দর্শনার্থীদের আকর্ষণে এবং আস্থা অর্জনে এ অঞ্চলকে ঘিরে বিশেষ পরিকল্পনার কথাও ভাবা হচ্ছে। মোস্তাফিজ গনি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। প্রতিনিয়তই কুয়াকাটা সমুদ্র সৈকতে ফেলা হচ্ছে ময়লা আবর্জনা, আর জোয়ারের সময়ে আবর্জনা মিশে দূষিত হচ্ছে সাগরের পানি ও পরিবেশ। এছাড়া ভাঙনে ছোট হয়ে আসছে সমুদ্র সৈকত। ভাঙন রোধে এখনই স্থায়ী ব্যবস্থা না নিলে বিলীন হবে কুয়াকাটা সৈকতের সৌন্দর্য। কুয়াকাটা সমুদ্র সৈকত এখানকার প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ করে যে কাউকে। প্রতি বছর লাখো পর্যটকের আগমন ঘটে সাগরকন্যা খ্যাত কুয়াকাটায়। নানা সমস্যায় জর্জরিত দেশের বৃহত্তম এই সমুদ্র সৈকত। বর্ষা মৌসুমে তীব্র ভাঙনে ছোট হয়ে আসছে সৈকতের প্রস্থ। হুমকিতে রয়েছে মসজিদ, মন্দির, দোকানপাট ও টুরিস্ট পুলিশ বক্স। বিলীন হয়েছে কুয়াকাটা জাতীয় উদ্যান। পর্যটক ও ব্যবসায়ীদের ফেলা ময়লা আবর্জনায় দূষণ হচ্ছে পরিবেশ। এটা চারিপাশে দেখেন ময়লা আবর্জনা, অনেক দুর্গন্ধ, এটাতে পরিবেশ নষ্ট হচ্ছে। আশপাশের ভেরিবাদ যদি না হয় তাহলে বেশি ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। ভাঙন রোধে বালু ভর্তি জিও ব্যাগ ফেলা হলেও কাজে আসেনি। স্থায়ী সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। আকর্ষণ করার জন্য যে কাজগুলো করা প্রয়োজন, আমাদের একটা সুদূর প্রসারী একটা প্রকল্প নেওয়া, সেটা আমরা প্রায় 700 কোটি টাকার একটু বেশি এরকম একটা প্রকল্প আমরা অনেক আগেই আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, পারিষদ মন্ত্রণালয়ে আমরা দাখিল করেছি। সৈকতের জলরাশি জেলেদের মাছ ধরার মনোমুগ্ধকর দৃশ্য দেখতে সারা বছরই ছুটে আসেন দেশ বিদেশের পর্যটকরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রত্নতত্ত্ব নিদর্শনগুলো সংরক্ষণে নীতিমালা প্রণয়ন করা হবে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সকালে মুন্সিগঞ্জের প্রত্নতত্ত্ব নিদর্শন পরিদর্শনে এসব কথা বলেন তিনি। বলেন, প্রত্নতত্ত্ব সম্পদের দিকে এখন নজর দেওয়ার সময় এসেছে। সারা দেশে নিদর্শনগুলো সরেজমিনে দেখে কী ধরনের সংরক্ষণের প্রয়োজন রয়েছে তা পর্যবেক্ষণ করে একটি নীতিমালা প্রণয়ন করা হবে। এ সময় পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এলজিইডি পুকুর পরিচ্ছন্ন অভিযান পরিদর্শন করেন। আমরা লালবাগ কেল্লা সহ এই কেল্লাগুলোকে আমরা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে অন্তর্ভুক্ত করার জন্য চেষ্টা করছি। ভাবছি এখানে সংরক্ষণের প্রয়োজনীয়তা কী কী আছে, জায়গা বেদখল হয়েছে, এই সমস্ত প্রত্নতত্ত্বের এসব ব্যাপারে আমরা খুবই কড়া পদক্ষেপ দিব। পর্যটনের সমস্যার সংকট সম্ভাবনা নিয়ে আরো জানাতে এবার বান্দরবান থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মংকিং মার্মা। মংকিং, বান্দরবানে পর্যটন শিল্পের বিকাশে কি কি ধরনের প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হচ্ছে এবং এ ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে? বান্দরবানে দীর্ঘদিন যাবৎ আসলে এখানে সেনাবাহিনীর যে অপারেশন, এখানে যৌথ বাহিনী যে অপারেশন সেটি চলমান ছিল, এরই প্রভাবে কিন্তু রুমাথানছি, রোয়াংছড়ি এই তিনটি উপজেলায় পর্যটকদের আনাগোনা কম ছিল এবং এই সকল এলাকাতে আসলে সীমাবদ্ধ রাখার কারণে পর্যটকদের সেখানে কিন্তু পর্যটকরা যেতে চান না নিরাপত্তার জনিত কারণে। এর মধ্যে একটি রাজনৈতিক যে সহিংসতা, এর মধ্যে কয়েকদিন আগে যে রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, বান্দরবানের ঘটনা না হলে রাঙ্গামাটি এবং খাগড়াছড়িতে যে সহিংসতার কারণে কিন্তু কিছুটা পর্যটক কমেছে। আজ সকাল থেকে আমরা বিভিন্ন পর্যটন স্পটগুলো ঘুরেছি, এখানে নীলাচল, নীলগিরি, চিম্বুক এবং এর পাশাপাশি শৈলপ্রপাত এলাকা দেখেছি। আজকে এখন যদি বলি যে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি মেঘলা পর্যটন কমপ্লেক্স, এটি জেলা প্রশাসকের মাধ্যমে কিন্তু এটি পরিচালিত হয় এবং এর পাশাপাশি নীলাচল ও কিন্তু জেলা প্রশাসকের মাধ্যমে পরিচালিত হচ্ছে। তো সকাল থেকে পর্যটক সংখ্যা কম থাকলো। আজ বিশ্ব পর্যটন দিবস, এই উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগ কিন্তু বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পর্যটকের জন্য এখানে 20 থেকে 40% পর্যন্ত হোটেল মোটেল গুলোতে ছাড় দেওয়া হয়েছে এবং এরই কারণে এখানে যে আশাজনক এবং পর্যটক আসার কথা সেটি কিন্তু আসছে না বলে আমাদেরকে জানিয়েছেন এখানকার হোটেল মোটেল মালিক, ব্যবসায়ী যারা আছেন। তো এখন যদি একটু আপনাকে দেখাতে চাই যে বিকাল হওয়ার পর থেকে কিন্তু এখানে বান্দরবান যে মেঘলা পর্যটন স্পট এবং নীলাচল পর্যটন স্পটে কিন্তু এখানে পর্যটকরা আসতে শুরু করেছে এবং আমরা যদি একটু দেখাই যে এখানে
বিভিন্ন ধরনের যে যানবাহন এখানে সিএনজি মাহিন্দ্রা থেকে শুরু করে তারা কিন্তু এখান থেকে মেঘলা থেকে নীলাচল এবং নীলাচল থেকে যে স্বর্ণ মন্দির এখানে যে গোল্ডেন টেম্পল আছে সেখানে কিন্তু অনেকেই ছুটে যাচ্ছেন। এর পাশাপাশি জেলা প্রশাসনের সাথে কথা বলছি, তারা যেমনটি বলেছেন যে বান্দরবানে প্রায় ৭৪টি পর্যটন স্পট রয়েছে। এর মধ্যে কয়েকটি পর্যটন স্পট ছাড়া কিন্তু এখানে বেশ যে পর্যটন স্পট গুলো আছে সেগুলো কিন্তু এখন পর্যন্ত খোলা আছে। এরই কারণে জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে তাদের যারা পর্যটক আসছে তাদেরকে যথাযথভাবে নিরাপত্তার যে বিষয় সেটাকে নিশ্চিত করা হচ্ছে এবং এর পাশাপাশি টুরিস্ট পুলিশও কাজ করছে। তো মূলত পর্যটকরা কিন্তু মংকিং, আপনি আরো তথ্য সংগ্রহ করুন, আমরা পরবর্তীতে আবার আপনার সাথে যোগাযোগ করব। অন্তর্বর্তী সরকারকে সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে খুলনার সোনাডাঙ্গায় এক সম্মেলনে এই আহ্বান জানান তিনি। জামায়াতের আমির বলেন, রাজনৈতিক দলসহ সব স্টেক হোল্ডারদেরকে সঙ্গে আলোচনা দরকার। এরপরেই সংস্কার ও রোডম্যাপ তৈরি করে যৌক্তিক সময়ের মধ্যে গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে সরকারকে বিদায় নিতে হবে। এ সময় তিনি গণহত্যাকারীদের এদেশে রাজনীতি করার অধিকার নেই বলেও মন্তব্য করেন। তারা যেন আর রাজনীতিতে ফিরতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। গণহত্যাকারীদের জনগণের ময়দানে রাজনীতি করার কোনো অধিকার থাকতে পারে না। সংস্কারের রোডম্যাপের পাশাপাশি নির্বাচনের একটা রোডম্যাপ এই জাতিকে দিতে হবে। চট্টগ্রাম বন্দরকে এখন শুধু ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে নয়, সামরিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করতে হবে বলে মন্তব্য করেছেন চিন্তাবিদ ফরহাদ মজহার। দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে চট্টগ্রাম বন্দরের বাস্তবতা ও সংস্কার শীর্ষক এক আলোচনা সভায় একথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, চট্টগ্রাম বন্দরকে ঘিরে ভূ রাজনৈতিক নানা বিষয় জড়িত, তাই এখানে দেশের স্বার্থ বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে। পাশাপাশি দেশে বন্দর কেন্দ্রিক ব্যবসায়ীর চেয়ে বিনিয়োগকারীদের অধিক গুরুত্ব দিয়ে পরিকল্পনা নেওয়ার পরামর্শ দেন তিনি। এজন্য বন্দর ব্যবহারকারী ও কর্তৃপক্ষের সমন্বয়ে একটি সুনির্দিষ্ট পরিকল্পনা সাজাতেও সরকারকে পরামর্শ দেন। বাংলাদেশকে ঘিরে চীন ও ভারতের যে তৎপরতা সেটিকে মাথায় রেখে দেশের জন্য যা মঙ্গলজনক সেটাই দেখতে হবে বলে জানান তিনি। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে স্বচ্ছতা ও জবাবদিহির অভাবে দেশের প্রধান ও সমুদ্র বন্দরের কাঙ্ক্ষিত গতিশীলতা ছিল না বলেও উল্লেখ করেন তিনি। রাষ্ট্রের দিক থেকে আমি বলব যে বন্দরটা আমাদের জন্য অসম্ভব গুরুত্বপূর্ণ, ভূ রাজনৈতিক এবং রণকৌশলগত গুরুত্ব আছে রয়েছে, এবং সেদিক থেকে এটাকে আমাদেরকে বিচার করতে হবে। সরকারি নির্দেশনার অভাবে বরিশাল মেডিকেল কলেজে পড়ে আছে 2টি পিসিআর মেশিন। এসব মেশিনে বিভিন্ন পরীক্ষা বন্ধ থাকায় ভোগান্তিতে রোগীরা। পরীক্ষা নিরীক্ষায় যেতে হচ্ছে ঢাকায়, গুনতে হচ্ছে বাড়তি টাকাও। এদিকে দীর্ঘদিন পড়ে থেকে মেশিনগুলো নষ্টের আশঙ্কা দেখা দিয়েছে। হেপাটাইটিস বি, সি ও জরায়ুর ক্যান্সারের নির্ণয়ের যন্ত্র থাকার পরও সুবিধাবঞ্চিত বরিশালের মানুষ। শেরেবাংলা মেডিকেলে 2020 সালে 2টি পিসিআর মেশিন বসানো হলেও এর কার্যক্রম গত ডিসেম্বর থেকে বন্ধ। এতে ঢাকা গিয়ে পরীক্ষার পেছনে 15 থেকে 20,000 টাকা গুনতে হচ্ছে রোগীদের। চিকিৎসা পেতেও দেরি হচ্ছে। তো আমাদের এখানে যদি সব হয়ে যায় তাহলে আপনার এই টাকাটা তো তাদের বেঁচেই যাবে, সাথে সময়ও বেঁচে যাবে। আর সেক্ষেত্রে যত তাড়াতাড়ি সম্ভব এই ডায়াগনোসিস সম্ভব তত তাড়াতাড়ি আপনার চিকিৎসাও শুরু করা যায়। ল্যাব সংশ্লিষ্টরা বলছেন, সরকারি নির্দেশনার অভাবে তারা পরীক্ষা করতে পারছেন না। দীর্ঘদিন পড়ে থাকায় 30 লাখ টাকা দামের মেশিনগুলো নষ্টের আশঙ্কা রয়েছে। এইভাবে ডায়াগনস্টিক শুরু করি, সেখানে আমার এক্সট্রা ম্যান পাওয়ার দরকার। আমরা এই ডায়াগনস্টিক টেস্টগুলো করব কিনা এটার একদম ক্লিন কাট একটা নির্দেশনা দরকার, সরকারি প্রজ্ঞাপন দরকার যে এই টেস্টগুলো করলে আমরা কত টাকা করে সুবিধাভোগীদের কাছ থেকে নিব। বন্ধ থাকলে দীর্ঘদিন যেটা হয়, মেশিনের সার্কিট আছে, মেশিনের ডিফারেন্ট টাইপস অফ ইনস্ট্রুমেন্ট যেগুলি মাইক্রোচিপ আছে যার মাধ্যমে আমাদের কাজগুলি করতে হয়, সেগুলি নষ্ট হয়ে যায় এবং সেগুলি অকার্যকর হয়ে পড়ে। এটা যত বেশি চালু থাকবে তত বেশি আউটপুট আমরা এখান থেকে পাবো। বিভিন্ন ভাইরাস পরীক্ষার জন্য পিসিআর মেশিন ব্যবহারের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি চেয়েছে কলেজ কর্তৃপক্ষ। সেই টেস্টের ব্যাপারে আমরা ঊর্ধ্বতন মহলে আমরা 2বার ইনফরমেশন দিয়েছি এবং তারা যদি ওখানে আমাদেরকে সেগুলা সুন্দর করে ডিজাইন করে দেয় যে কী কী টেস্ট করা যাবে এবং তার রেট, যদি সেই পরীক্ষার জন্য যে রিয়াজেন্ট যেটা লাগে সেটা যদি আমাদেরকে দেয় একসাথে, তাহলে আমরা অবশ্যই আমরা সেই টেস্ট করতে পারবো। বরিশালের 2টি সহ সারা দেশের প্রায় 250 পিসিআর মেশিন একই অবস্থায় রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
কিশোরগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর হামলার মামলায় ইউপি চেয়ারম্যান জুয়েল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। রাতে সদর উপজেলার রশিদাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব। আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন মোহাম্মদ সুজন মিয়া গত 9 সেপ্টেম্বর বাদী হয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। এতে রশিদাবাদ ইউপি চেয়ারম্যান সহ 90 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও 200 জনকে আসামি করা হয়। এর জেরে অভিযান চালিয়ে রশিদাবাদ ইউনিয়নের চেয়ারম্যান জুয়েল ইসলামকে গ্রেপ্তার করে র্যাব। আজ সকালে কিশোরগঞ্জ মডেল থানায় হস্তান্তরের পর পুলিশ তাকে আদালতে পাঠায়। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আপনারা দেখছেন সমগ্র বাংলাদেশ। স্টিকি অ্যাডিসিভ জোড়া লাগায় সবকিছু। চাঁদপুরে বন্যার কারণে ফসলি জমি ডুবে থাকায় একটি মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে বীজতলা রোপণ করেছে কৃষকরা। ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের সাহেবগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় মাঠে বীজতলা রোপণ করেছে তারা। কৃষকরা জানায় 2বার বীজতলা রোপণ করা হলেও বন্যার কারণে সেটি নষ্ট হয়ে যায়। প্রশাসন এবং স্কুল কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে খেলার মাঠে আমন ধানের বীজতলা রোপণ করা হয়েছে। কৃষি কর্মকর্তারা জানান, এখন বীজতলা রোপণ করা না গেলে আমন উৎপাদন ব্যাহত হতো। মাঠ ছাড়াও অনেক কৃষক বাড়ির উঠানে বীজতলা রোপণ করা হয়েছে বলে জানায় কৃষি কর্মকর্তা। এবছর চাঁদপুরে 8,373 হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সহযোগিতায় ডিসির সহযোগিতায় আমরা সরকারিভাবে ধান পাই। আমরা এই স্কুলের সহযোগিতা নিয়ে আমরা এই মাঠে ধান বীজ বুনছি। এখন বর্ষা তো এই বিদায় আর কি, তারা তো এখন খেলাধুলা করে না, সাময়িক আর কি, আর অল্প কয়েকদিনের জন্য ওরা বলছে আর কি 20-25 দিনে আর কি ওরা বীজতলা উঠাই নিয়ে যাবে আর কি, বিদায় অল্প দিনে আর কি। পটুয়াখালীর মহিপুরে ট্রলারে বরফ তোলাকে কেন্দ্র করে 2 গ্রুপের সংঘর্ষে আহত হয়েছে অন্তত 16 জন। বৃহস্পতিবার সন্ধ্যায় পটুয়াখালীর আশাখালী মৎস্য অবতরণ কেন্দ্রে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, গত সন্ধ্যায় মাটির পরশ আইস পাম্প নামের একটি বরফ মিল থেকে বরফ তুলছিল জেলেরা। এ সময় সিরিয়াল অনুযায়ী মৎস্য ব্যবসায়ী মিনারুল বিশ্বাসের বরফ তোলার কথা ছিল। তবে সিরিয়াল বাদ দিয়ে ফারুক ভূঁইয়া নামের মৎস্য ব্যবসায়ীর ট্রলারে বরফ তোলার চেষ্টা করে জেলেরা। এই ঘটনায় সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। এতে 16 জেলে আহত হয়। মুন্সিগঞ্জে শ্রীনগরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনে ধাক্কা লেগে মোহাম্মদ রাফি নামে এক আরোহী নিহত হয়েছেন। সকালে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, সকালে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে দিয়ে যাওয়ার সময় সমসপুর এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বিভাজনে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে নিহত হয় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ রাফি। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে হাসনাত শিকদার নামে আরও এক মোটরসাইকেল আরোহী। তাকে উদ্ধার করে প্রথমে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। ধামরাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারধরের কারণে মাহবুব রহমান নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রাতে ধামরাই পৌরসভার আইনগন এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, নিহত মাহবুব রহমান আইনগন এলাকার একটি ঝালমুড়ি ও চটপটির দোকানে চটপটি খেতে গেলে তুচ্ছ বিষয় নিয়ে প্রথমে দোকানের সাথে বাকবিতণ্ডা হয়। এ সময় পাশের মুদি দোকানি বজলু মিয়া এগিয়ে এসে তর্কে জড়িয়ে পড়ে এবং বজলু মিয়ার বুকে ঘুষি মারলে মাহবুব গুরুতর আহত হন। পরে তাকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় অভিযুক্ত বজলু মিয়াকে আটক করেছে পুলিশ। রাজশাহীর মোহনপুরে বিএনপি নেতা সাদ্দাম হোসেনকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। রাতে নিহতের স্ত্রী 6 জনকে আসামি করে মোহনপুর থানায় মামলা করেন। এর আগে বৃহস্পতিবার বিকেলে উপজেলার পালসা পশ্চিম পাড়ায় নিজ বাসার সামনে খুন হন সাদ্দাম হোসেন। নিহত সাদ্দাম হোসেন ধুরইল ইউনিয়ন পরিষদের 9 নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ছিলেন। পুলিশ জানায়, বিকেলে সাদ্দামের বাসার সামনে রাজনীতি নিয়ে একসার আলীর সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দা দিয়ে কুপিয়ে সাদ্দামকে হত্যা করেন একসার। সাদ্দামকে বাঁচাতে বড় ভাই বুলবুল হোসেন এগিয়ে এলে তাকেও কুপিয়ে গুরুতর আহত করা হয়। বুলবুলকে রাজশাহী মেডিকেলে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত একসার আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকার দোহারে ভোটার হতে আসা 2 রোহিঙ্গা নাগরিক সহ স্থানীয় এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার উপজেলা নির্বাচন অফিস থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন কক্সবাজারের ঠেংখালী ক্যাম্প 12-তে বসবাসরত সাইদ ও টেকনাফ জাদিমুড়ায় বসবাসরত আমির এবং দোহার উপজেলার মালিকান্দা গ্রামের মাসুম হাওলাদারের স্ত্রী খায়রুন নাহার।
পুলিশ জানায় গতকাল ভোটার হওয়ার জন্য নাগরিক সনদ, বিদ্যুৎ বিল সহ প্রয়োজনীয় সব কাগজ নিয়ে দোহার উপজেলা নির্বাচন অফিসে আসেন তারা। এই সময় নির্বাচন অফিসের কর্মকর্তা তাদের আটক করে থানায় সোপর্দ করে। পরে এ ঘটনায় নির্বাচন অফিসের অফিস সহকারী আইয়ুব হোসেন বাদী হয়ে 4 জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। নওগাঁয় জোর করে 800 আম গাছ কেটে ফেলার অভিযোগ করেছেন এক ব্যবসায়ী। দুপুরে শহরের প্যারিমোহন গ্রন্থাগারে আয়োজিত সংবাদ সম্মেলনে ফল ব্যবসায়ী আবুল হোসেন বলেন, গত 15 সেপ্টেম্বর স্থানীয় নাইম হোসেনের নেতৃত্বে 20 থেকে 25 জন যুবক দেশীয় অস্ত্র হাতে আমবাগানে ঢুকে গাছ কেটে ফেলে। এতে প্রায় 1 কোটি টাকার ক্ষতি হয়েছে। নিজের অসহায় অবস্থার কথা তুলে ধরে ভুক্তভোগী জানান, অভিযুক্তদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেও প্রতিকার পাচ্ছেন না। তবে অভিযোগ অস্বীকার করে নাইম হোসেন জানান, প্রকৃত মালিক হওয়ায় জমির দখল নিয়েছেন তিনি। মেহেরপুরে গাংনীতে মাদকসহ একজনকে আটক করেছে র্যাব। এ সময় 2টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। রাতে উপজেলার ধলা লক্ষ্মীনারায়ণপুর গ্রামের একটি বাড়িতে অভিযান চালায় র্যাব। র্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে লক্ষ্মীনারায়ণপুর গ্রামের মোহাম্মদ রাহিবের বাড়ি ঘেরাও করে র্যাব। পরে বাড়িতে তল্লাশি চালিয়ে 36 কেজি গাঁজা ও 2টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। ভারত থেকে পাচারের উদ্দেশ্যে এই মাদক বাড়িতে জমা রাখা হয়েছে বলে জানায় র্যাব। আটক রাহিবের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। আর এই ছিল সমগ্র বাংলাদেশের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।